হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা জানাবো তা প্রথমেই আপনাদের অবহিত করছি। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডায় নিহত 10, যেটা আনবিলিভেবল। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। রাতে তাপমাত্রা হবে -10, সপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহ এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান। শুরু হয়েছে ট্যাক্স রিটার্ন, গড়ে $1000 বেশি রিফান্ড পাচ্ছেন যারা। সো আমরা এই বিষয়টি আলোচনা করব যে গড়ে $1000 বেশি এবার রিফান্ড পেতে পারেন অনেকেই। এই বিষয়টি আজকে আলোচনা করব এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়টি বলেছেন। নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট 36-এর আগাম নির্বাচন কেন্দ্র বিতর্ক, ওয়েন রোজারিও ও ইমিগ্রেশন এবং পাবলিক চার্জ নিয়ে স্টেট অ্যাটর্নি জেনারেল লতিশিয়া জেমসকে সাংবাদিকদের প্রশ্ন এবং যা বললেন তিনি। মিনেসোটায় পিছু হটলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাংলাদেশ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, আহাদ আলী সিপি, ইব্রাহিম চৌধুরী খোকন, জাভেদ উদ্দিন, সাথে আছেন আমাদের প্রিয় নাজমুল আহসান। শুরু করছি দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর জানুয়ারি মাসের 27 তারিখ, প্রচন্ড শীত নিউ ইয়র্কে। তবে আবহাওয়ার খবরটা আমি একটু পরে বলি। প্রেসিডেন্ট ট্রাম্প তাহের একটু আগে আপনাদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা নমনীয় মনোভাব প্রদর্শন করছেন প্রচন্ড চাপের মুখে অবশ্য, এবং তার রিপাবলিকান শিবিরেই চাপটা বেশি ডেমোক্রেটদের চাইতে। এটাও একটা কাকতালীয় ব্যাপার। রিপাবলিকানদের ভিতরেই যে ধরনের প্রতিবাদ সমাবেশ, যে ধরনের বিক্ষোভ, যে ধরনের নিন্দা ও অ্যাটর্নি জেনারেল ডিপার্টমেন্ট হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নইমের পদত্যাগ, দুজন সিনেটর ইতিমধ্যেই তার পদত্যাগ দাবি করেছেন, সে বিষয়টাও বলছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন যে মিনেসোটাতে তিনি কিছুটা ফেডারেল বাহিনীকে কমিয়ে আনবেন, হ্রাস করবেন, তবে কবে নাগাদ করবেন সেটি তিনি বলেননি। গতকাল তার সাথে কথা হয়েছে মিনেসোটার মেয়রের ফ্রির সাথে, এবং তার কথোপকথন, প্রেসিডেন্ট যখনই কথাবার্তায় খুবই আবেগপূর্ণ মন্তব্য করেন, যদি তার ভালো লাগে কথাবার্তা, তিনি বলেছেন খুবই ভালো ডিসকাশন হয়েছে। কিন্তু আজকে যে খবরটি পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ রয়েছে, ধরপাকড় চলছে, তবে আগের মতো সেভাবে ব্যাপক হারে নয়। আইস এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। যদিও প্রেসিডেন্ট বারবার বলেছেন যে তিনি গভর্নর টিম ওয়ালসের সাথে যে তার যে কথাবার্তা হয়েছে সেটিও সন্তোষজনক, এবং টিম ওয়ালসের কিছু বক্তব্য তিনি মেনেও নিয়েছেন। ডেইলি মেইল গতকাল ইনফ্যাক্ট খবর দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি তাকে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি ফেডারেল বাহিনীকে সেখান থেকে ধীরে ধীরে সরিয়ে নেবেন, যেটাকে প্রেসিডেন্ট আজকে বলেছেন ডিসক্যালেট করবেন, অর্থাৎ ধীরে ধীরে পরের কিছুটা তাপ, অর্থাৎ যে ধরপাকড়ের যে তাপ সেটাকে কিছুটা কমিয়ে আনবেন সেটা বলেছেন। তবে কতটুকু কি পরিমাণ একেবারে সৈন্য সরিয়ে নেবেন কিনা সেই বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেন নাই। যদিও মিনেসোটার মেয়র ডেভিড ক্রেই বলেছেন তিনি যে ধীরে ধীরে আজকে থেকে মঙ্গলবার তিনি লক্ষ্য করেছেন যে ধীরে ধীরে ফেডারেল বাহিনী মিনেসোটা ত্যাগ করছে, তবে খুবই ধীরে, এবং এটি শেষ কি পরিমাণ সেখানে রয়েছে। একটি হিসাব মতে জানা গেছে 10,000-এরও বেশি ফেডারেল সৈন্যবাহিনী সেখানে অবস্থান করছে। তবে সেখান থেকে কমিয়ে কতটুকু নিয়ে আসা হবে সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কিংবা গভর্নর অফিস থেকেও কিছু জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট বলেছেন যে ইমিগ্রেশন সংক্রান্ত যে আইসের যে অভিযানটি চলছে সেটিটা কিছুটা শিথিল নয়, নমনীয় করা হবে। অর্থাৎ ব্যাপক যেভাবে ধরপাকড়ের ব্যবস্থা করা হচ্ছিল ঘরে ঘরে ঢুকে, সেটি হয়তোবা কিছুটা হ্রাস করা হবে, তবে সেখান থেকে একেবারে ফেডারেল বাহিনীকে সরিয়ে নেওয়া হবে এমন প্রতিশ্রুতি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে দেননি। যদিও যেটি যাকে প্রেসিডেন্টকে উল্লেখ করে, প্রেসিডেন্টকে উদ্ধৃত করে গতকাল টিম ওয়ালস ইংল্যান্ডের পত্রিকায় যে খবরটি বেরিয়েছে সেটি গতকালই আপনাদের জানিয়েছে। তবে অ্যালেক্স পেটি, 37 বছর বয়স্ক অ্যালেক্স পেটির হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের নতুন একটি মোড় নিয়েছে। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন অভিযান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ কিংবা ক্রিমিনাল অভিবাসীদের বিতরণ করার যে জোরদার কর্মসূচি, সেটাতে যে ধাক্কা লেগেছে, শেষ পর্যন্ত একজন আমেরিকানকে তার মৃত্যুর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানো গিয়েছে যে
তার বাহিনী অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি একটা অন্তর্ভুক্ত দল, একটি প্রতিষ্ঠান, এবং কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। একজন সাবেক ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা মন্তব্য করেছেন যে অতীতে কখনোই আমেরিকার অভ্যন্তরে ইমিগ্রেশন অভিযান পরিচালনা কিংবা ইমিগ্রেশন কাস্টম এনফোর্সের অভিযান পরিচালনাকারে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলকে কখনো ব্যবহার করা হয়নি। এই প্রথমেই সেটি দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই 37 বছর বয়স্ক অ্যালেক্স পেটি, যিনি একজন নার্স হিসেবে কর্মরত ছিলেন ভেটারেন্স হসপিটাল মিনেসোটাতে, তার মৃত্যুর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটির ডিপোর্টেশন অভিযানের যে বাড়াবাড়ি, সেটা সমগ্র বিশ্ব তাক লাগিয়ে দেখেছে এবং তার ফলে এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে অ্যালেক্স পেটির হাতে বন্দুক ছিল, এটি জানার পর তার মনোভাবের কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি প্রশ্ন করেছেন তার হাতে বন্দুক কেন থাকবে, যদিও বারবারই বলা হয়েছে যে তার পকেটে, পিছনের পকেট, হিপ পকেট যেটাকে আমরা বলি, সেই পকেটে একটি বন্দুক ছিল। তার কারণ তিনি একজন নার্স ছিলেন এবং তার বন্দুক বহন করার লাইসেন্সও ছিল, কিন্তু তিনি তো পেছন থেকে বন্দুকটা তোলেননি এবং সেই বন্দুকের কথা তুলে প্রেসিডেন্ট আজকে বলেছেন, যদিও তিনি মনে করেন, প্রেসিডেন্ট বলেছেন এই কথাটি, যে কেউই এভাবে মৃত্যুবরণ করেন সেটি কোনোভাবেই কাম্য নয়। তবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ইন্টারনাল তদন্তের যে তথ্যটি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে যে 2 জন সিবিপি অফিসার, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল অফিসার, তাকে গুলি করেছেন সেই সময়। এবং তাদের মধ্যে তৃতীয় একজন ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন অ্যালেক্স পেটিকে দেখে, যে হয়তো তিনি পিছনে ছিলেন অ্যালেক্স পেটি, তিনি বললেন যে তার পিছনে তার সাথে গান আছে। এই কথাটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই তার সামনে দাঁড়ানো 2 জন তাকে গুলি বর্ষণ করেন এবং গুলি বর্ষণে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে পড়ে যান। এরপরও তাকে আবারও গুলি করা। কিন্তু দেখা গেল, যখন ভিডিওতে পরবর্তীতে দেখা গেল, বডি ক্যাম ভিডিও অবশ্য দেখা গেল এবং সেখানে দাঁড়ানো অনেকেরই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে যে অ্যালেক্স পেটি তার ফোনটা নিয়ে দেখছিলেন, ছবি তোলার চেষ্টা করছিলেন, ফোনটা উঠাতেও তিনি পারেননি। পকেট থেকে বের করে ফোনটা উঠাবেন, ক্যামেরা অন করবেন, সেই সুযোগটিও তিনি পাননি। তিনি ক্যামেরা অন করতে যাচ্ছিলেন যে তার সাথে কি ধরনের আচরণ করছে সেই ভিডিওটি ধরে রাখার জন্য। যাক, আজকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্বীকার করেছে যে 2 জন সিবিপি অফিসার তাকে গুলি করেছেন। তৃতীয় একজন ব্যক্তি পিছন থেকে বলে উঠেছেন তার হাতে গান আছে। এই সাথে সাথে তাকে গুলি করা শুরু হয় এবং অ্যালেক্স পেটি তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে সম্পূর্ণ ঘটনার, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, অনেস্ট ইনকোয়ারি, অর্থাৎ অনেস্ট তদন্ত। এটা অনেস্ট বলতে কি বোঝায় সেটা ইব্রাহিম চৌধুরী খোকন হয়তো পরবর্তীতে ব্যাখ্যা করবেন। কারণ তার মহান প্রেসিডেন্ট অনেস্ট বলতে এখানে কি বুঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারিনি। তো অনেস্ট বলতে যেটা আমরা বুঝি, সৎ তদন্ত। তো যাই হোক, সৎ তদন্ত কি পর্যায়ে কতটুকু হতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প টিম ওয়ালস এবং মিনেসোটার মেয়র পেরিকে আশ্বস্ত করেছেন যে মিনেসোটার তদন্ত বিভাগ, অর্থাৎ মিনেসোটা স্টেট এবং সিটি তদন্ত বিভাগ যে তদন্ত করবে, তার সাথে ফেডারেল সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। আরেকটি বিষয় যেটি প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রথম তার নিজের দলের সমর্থকদের এবং তার ঘনিষ্ঠ সমর্থক হিসেবে যারা এতদিন পরিচিত ছিলেন, তারাও প্রকাশ্যে চলে এসেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এই ইমিগ্রেশন ডিপোর্টেশন অভিযানের বাড়াবাড়ির বিষয়টিতে। এবং সেই বিষয়টি এবং সেই বিশেষ করে অ্যালেক্স পেটির এই হত্যাকাণ্ডের পর এই ঘটনা, এই বিষয়টি এতটাই চলে এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নমনীয় হয়েছেন। তার কারণ তিনি মনে করছেন যে সত্যি সত্যি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে অভিযান, সর্বশেষ যে 2টি মৃত্যুর ঘটনা, 2জনই আমেরিকান নাগরিক মৃত্যুর ঘটনা, এই সম্পূর্ণ ডিপোর্টেশন প্রক্রিয়াকেই আমেরিকার জনগণের তোপের মুখে ফেলেছে। এবং এটি একটি জনমত জরিপও দেওয়া হয়েছে। সেই জরিপের তথ্য আমি আপনাদের জানাচ্ছি। রয়টার্সের যে জরিপ, সেটিও আমি একটু পরেই আপনাদের জানাচ্ছি। সেই জরিপেও দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছেন এবং এতে প্রেসিডেন্ট কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছেন। হোয়াইট হাউস অবাক বিস্ময়ে অবলোকন করছে সবকিছু, যদিও তারা প্রথম দিকে ক্রিস্টি নোয়েমের যে ভাষ্য, তাকে সমর্থন দিয়েছিল। বিশেষ করে হোয়াইট হাউসের যিনি ডেপুটি চিফ অফ স্টাফ, তিনি এটিকে ডোমেস্টিক টেরোরিজম বলেছেন এবং প্রকারান্তরে তিনি অ্যালেক্স পেটিকে ডোমেস্টিক টেরোরিস্ট বলেছেন, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য পরবর্তীতে বলেছেন না, এই ধরনের মন্তব্য করা সমীচীন নয়, ডোমেস্টিক টেরোরিজমের এখানে কোনো প্রশ্নই ওঠে না। এমনকি গতকালও আমি আপনাদের জানিয়েছি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঙ্ক ও বলেছেন যে যেই ভিডিও দৃশ্য দেখার পরে এই ঘটনাকে কোনোভাবেই ডোমেস্টিক টেরোরিজম বলা যায় না।
যাক, তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের দলের মধ্যে সময় এবং আজকে মিনেসোটার যে চিফ ফেডারেল জাজ রয়েছেন, তিনি আজকে ডিপার্টমেন্ট ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের যিনি অস্থায়ী পরিচালক রয়েছেন, দায়িত্বে রয়েছেন, টড লিওন্সকে তিনি আদালতে সম্মুখীন হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন অতীতে একাধিকবার আদালতের নির্দেশ অমান্য করেছে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা। আদালতে এসে তাদের বক্তব্য জানানোর যে আহ্বান করা হয়েছিল বিচারকদের পক্ষ থেকে, সেটি তারা অবহেলা করে। এবার যদি তারা অবহেলা করেন, অর্থাৎ টড লিওন্স যদি এবার আদালতের শরণাপন্ন না, আদালতের সামনাসামনি না আসেন, তাহলে তাকে আদালত অবমাননার দায় অভিযুক্ত করা হবে। এই হুঁশিয়ারও সেই ফেডারেল বিচারক দিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি, এরপর উঠছে যে যিনি এই মিনেসোটা অভিযানের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গি ভূমিকায় বলবো আমি ছিলেন, বিশেষ করে সিবিপি অফিসারদের যিনি এই ডিপোর্টেশন প্রক্রিয়ার সাথে মিনেসোটায় শান্তি শৃঙ্খলার নামে সংযুক্ত করে বজায় রাখার নামে সংযুক্ত করেছিলেন, সেই কমান্ডার ইন চিফ, অস্থায়ী কমান্ডার ইন চিফ, এটি একটি অস্থায়ী পদ, গ্রেগরি বভিনোকে সরিয়ে নেওয়া হয়েছে মিনেসোটা থেকে। তিনি মিনেসোটা থেকে এখন ক্যালিফোর্নিয়া ফিরে গেছেন তার পূর্বতন কর্মস্থলে, যদিও আগামী দিন কয়েকের মধ্যে তার সরকারি চাকরি থেকে অবসর যাওয়ার কথা। তাকে সেখানে ফিরিয়ে নেওয়া হয়েছে, তিনি আর এখন নেই, সেখানে চলে গিয়েছেন টম হোম্যান, যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন মিনেসোটায় ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সকল অভিযানে। তবে পরিস্থিতি কিছুটা অন্য দিনের তুলনায় কিছুটা শান্ত হিসাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা। তবে বিক্ষিপ্ত সংঘর্ষ, প্রতিবাদ, সমাবেশ অব্যাহত রয়েছে, যদিও পরিস্থিতি তেমন সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছেনি, যেটা গত 2 দিন আগেও ছিল। যাক, এই হচ্ছে টম হোরম্যান। সেখানে যাওয়ার পর কিছুটা উন্নতি হয়তো লক্ষ্য করেছে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে উদ্দেশ্যে তাকে সেখানে পাঠিয়েছেন, তিনি কিছুটা হলেও সে চেষ্টা করছেন যাতে এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় ডিসকেলেট করা যায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে মিনেসোটা মেয়র জ্যাকব ফ্রি ট্রুথ সোশ্যাল মিডিয়া, সরি এক্সে, যেটা সোশ্যাল মিডিয়া এক্সে তিনি বলেছেন, গতকাল তিনি বলেছেন তিনি প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প একমত হয়েছেন যে যে অবস্থা মিনেসোটায় এই দিন কয়েক চলেছে সম্প্রতি, সেটি আর অব্যাহত করতে দেওয়া যায় না এবং অব্যাহতভাবে চলতে দেওয়া যায় না। প্রেসিডেন্ট তাদের সম্মতি জানিয়েছেন এবং প্রেসিডেন্ট বলেছেন যে তিনি টম হোম্যানকে নির্দেশনা পাঠিয়েছেন যাতে পরিস্থিতি শান্ত করার সকল উদ্যোগ গ্রহণ করা হয়। এবং মেয়র ফ্রি অবশ্য বলেছেন যে তিনি তার প্রশাসন, গভর্নরের প্রশাসন, টিম ওয়ালস, মিনেসোটা স্টেটের প্রশাসন সর্বতোভাবে টম হোম্যানকে সহযোগিতা করবে যদি টম হোম্যান তার ভূমিকা শান্তপূর্ণভাবে শুধুমাত্র ক্রিমিনাল অভিবাসী যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের ধরপাকড়ের চেষ্টা করেন। সাধারণ মানুষের উপরে সেই ডিপোর্টেশন যে প্রক্রিয়াটি দিন কয়েক ধরে চলেছে, ট্রাম্প হোম্যানের পূর্বসূরির নেতৃত্বে ক্রিস্টি নইমও যেখানে ছিলেন, দায়িত্বে ছিলেন, সেইটি যদি কিছুটা শিথিল করা হয় তাহলে তারা সব ধরনের সহযোগিতা করবেন টম হোম্যানকে। 2জন রিপাবলিকান দলীয় সিনেটর টম তুলিস এবং লিসা মরসকে সরাসরি আজ ক্রিস্টি নইম, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, তার পদত্যাগ দাবি করেছেন। এবং এর পাশাপাশি যে এই 2জনই প্রথম রিপাবলিকান দলীয় সিনেটর, তারা তারা তার পদত্যাগ দাবি করলেন এবং এবং তারা বলেছেন যে এবং তিনি বলেছেন যে ক্রিস্টি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে ক্রিস্টি নইম যথেষ্ট দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং এবং সেটি একটি অ্যামেচারিশ, অর্থাৎ পেশাদার শান্তি শৃঙ্খলা বাহিনী কে নিয়ন্ত্রণ করার কোনো প্রচেষ্টাই তার মধ্যে পরিলক্ষিত হয়নি, 2জন সিনেটর বলেছেন। এবং তিনি যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন মিনেসোটাতে, ক্রিস্টি নইম ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি প্রেসিডেন্ট ট্রাম্পের এই ডিপোর্টেশন অভিযান পরিচালনার ক্ষেত্রে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একজন ক্যাবিনেট লেভেলে যারা দায়িত্ব পালন করেন তাদের কাছ থেকে কখনোই গ্রহণযোগ্য নয়, 2জন সেনেটর তা বলেছেন। তবে আজকে আরো একটি ঘটনা ঘটেছে একই সাথে, সেটি হচ্ছে যে আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইউনিয়ন ফেডারেল কর্মচারীদের, তারা আজকে ক্রিস্টি নইমের পদত্যাগ দাবি করেছেন। শুধু তারা ক্রিস্টি নইম নয়, তার সাথে তারা যুক্ত করেছেন স্টিফেন মিলারের নামটিও। এবং তারা বলেছেন যে এই 2জন প্রেসিডেন্ট ট্রাম্পের যে ডিপোর্টেশন কর্মসূচি তাকে এত বেশি
ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে এটি আর গ্রহণযোগ্য নয়। তারা স্টিফেন মিলার এবং ক্রিস্টি নোয়েম, ডেপুটি হোয়াইট হাউস চিফ অফ স্টাফ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত ইমিগ্রেশন কর্মসূচির প্রণেতা হিসাবেই পরিচিত, সেই স্টিফেন মিলারের পদত্যাগও দাবি করেছেন। তবে গতকাল রাতে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউস ত্যাগ করছিলেন তখন তাকে প্রশ্ন করেছিলেন ক্রিস্টি নোয়েমের পদত্যাগের ব্যাপারে, যে প্রশ্নটি উঠেছে সে ব্যাপারে তার মন্তব্য কি। তিনি তখন একটি মাত্র শব্দ ব্যবহার করেছিলেন, নো। অর্থাৎ এখনো পর্যন্ত ক্রিস্টি নোয়েমকে পদত্যাগে বাধ্য করা কিংবা পদত্যাগ করতে বলার কোনো চিন্তা ভাবনা তার মাথায় নেই। তবে অনেক সংবাদ মাধ্যমে তথ্য এসেছে যে ক্রিস্টি নোয়েমের দিনগুলো ঠিক নির্দিষ্ট হয়ে গেছে, তার কদিন তিনি দায়িত্ব পালন করতে পারবেন। আবার অতএব প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সরিয়ে দেবেন, তবে এই মুহূর্তে তাকে সরিয়ে দিচ্ছেন, আরো দিন কয়েক হয়তো তাকে তিনি রেখে দেবেন বর্তমান দায়িত্বে। সেই জন্য তাকে সাংবাদিক উত্তরে তিনি বলেছেন নো। একজন ফেডারেল জাজ নির্দেশনা জারি করেছেন যে 5 বছর বয়স্ক একজন কিশোর এবং প্রি স্কুলে যে যাচ্ছিল এবং তার বাবাকে, যাদেরকে মিনেসোটাতে গ্রেফতার করা হয়েছে দিন কয়েক আগে, তাদের দুইজনকে কোনোভাবেই ডিপোর্ট করা যাবে না আদালতের চূড়ান্ত নির্দেশ ছাড়া। একজন ফেডারেল বিচারক আজকে এই নির্দেশ দিয়েছেন। এবার আসি একটু আগে যে বলেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার ব্যাপারে, বিশেষ করে মিনেসোটাতে আইসের যে অভিযান যাতে 2 জন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন সেই জরিপের ব্যাপারে। সেই জরিপ আজকে এসেছে। সেই জরিপটিতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমতে শুরু করেছে এবং রয়টার্স ইপসোসের যে জরিপ, সেই জরিপ সর্বশেষ যে জরিপটি, সেই জরিপে দেখা যাচ্ছে মাত্র যে যখন এই মিনেসোটাতে সাংঘর্ষিক অবস্থা তুঙ্গে পৌঁছেছে, চরমে পৌঁছেছে এবং 2 জন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে মাত্র 39% মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকাকে সমর্থন করেন এবং 53% মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকাকে কোনোভাবেই সমর্থন করেন না। এবং সেটি হচ্ছে যে এই এই বিষয়ে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বনিম্ন অবস্থান জরিপে। 1 মাস আগেও যে জরিপটি গ্রহণ করা হয়েছিল তাতে 40% মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেননি। এখন সেটা নেমে এসেছে 39%। এবং এই জরিপটি নেওয়া হয়েছে জানুয়ারি মাসের 23 থেকে 25 তারিখের মধ্যে, এবং 1139 জন আমেরিকান নাগরিক এই জরিপে অংশ নিয়েছেন, রয়টার্সের জরিপে। এবং এই জরিপের ফলাফল একটু আগে জানালাম যে 39% মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইমিগ্রেশন অভিযানের সমর্থন করেন না, যে প্রক্রিয়া ইমিগ্রেশন অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, এটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে কম জরিপ জনমত জরিপের অবস্থান 40%। এর আগে ছিল তার কোন টার্মে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম এবং দ্বিতীয় মেয়াদ। অন্য একটি ঘটনা ঘটেছে অন্য একটি মহাদেশে, অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়াতে আজকে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসাবে যাদের চিহ্নিত করা হয়, যিনি ইসলামের বিরুদ্ধে অহরহ তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টিং করতেছিলেন, সেই একজন ইসরায়েলি নাগরিককে অস্ট্রেলিয়া সেই দেশ ভ্রমণের ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এই প্রথম ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একজন ইসরায়েলি নাগরিককে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার, এবং তারা বলেছে যে অস্ট্রেলিয়াতে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কোন স্থান অস্ট্রেলিয়া নয়, অর্থাৎ যারা এই কাজটি করবে তাদেরকে ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, এবং সেই জন্যই তার ভিসাটি ক্যান্সেল করছে। সেই ব্যক্তির নাম, ইসরায়েলি নাগরিকের নাম হচ্ছে স্যামি ইয়াহুদ। তিনি গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইসলাম সম্পর্কে, ইসলামের আদর্শ সম্পর্কে নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন, এবং এটি অস্ট্রেলিয়া সরকারের অস্ট্রেলিয়া সরকারের বিষয়ে অবগত হওয়ার পর আর অস্ট্রেলিয়া সফরের ভিসাটি বাতিল করেছে। একটু আগে তাহের অবশ্য আপনাদের জানিয়েছেন যে প্রচন্ড শীতের কারণে নিউ ইয়র্কে 10 জনের মৃত্যু ঘটেছে এ পর্যন্ত, এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসে কখনোই শৈত্যপ্রবাহে কিছু সময় এত মানুষের দিন কয়েকের মধ্যে মৃত্যু আর ঘটেনি অতীতে, এবং এটি এবার ঘটেছে, এবং 10 জনের মৃত্যু ঘটেছে। এবং আবহাওয়ার ব্যাপারে বলে রাখি, আবারও কামিং উইকেন্ড অর্থাৎ আগামী উইকেন্ড শুক্র শনি রবি প্রচন্ড শীত থাকবে, এবং এই 3 দিন প্রতিদিনই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে নিউ ইয়র্ক শহরে। আপনারা সবাই সতর্ক থাকবেন। আবারও কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন।
থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আহাদ আলী সিপিএ অ্যান্ড ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমে যে আহাদ আলী সিপিএ, আপনার কাছে আহাদ আলী সিপিএ, যে ট্যাক্স রিটার্ন তো শুরু হয়েছে এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রত্যেক যারাই আমেরিকান সিটিজেন তারা সবাই মোটামুটি ট্যাক্স রিটার্ন যারা করবেন $1,000 করে বেশি পেতে পারেন এবার রিফান্ড। হোয়াট ইজ দ্য নিউজ? কী নিউজ আছে এর মধ্যে? হ্যাঁ, অবশ্য থ্যাংক ইউ তার ভাই। সো এইটা ঠিক গতকাল জানুয়ারি 26 অফিসিয়ালি আইআরএস এ এখন ট্যাক্স ফাইলিং অ্যাকসেপ্টেন্স করা শুরু করছে। সো এখানে এই বছর কিছু চেঞ্জ আসছে। সো সেই চেঞ্জের মধ্যে মেবি কিছু ফ্যামিলি বা ইউনো আমেরিকান ট্যাক্স পেয়ার্স একটু রিফান্ড আপনার বাড়তে পারে। সেটার কারণ হচ্ছে দুইটা মূল কারণ। একটা হচ্ছে যারা ওভারটাইম কাজ করতেছেন, সে ওভারটাইমের উপরে একটা ট্যাক্স ফ্রি, সেটা হচ্ছে আপনি যা ওভারটাইম করেন $12,500 পর্যন্ত আপনার সেই ওভারটাইমে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। সো সেইটা হচ্ছে একটা ওয়েতে যারা আওয়ারলি কাজ করে এবং ওভারটাইম পায় ওদের জন্য কিছু ট্যাক্স ছাড় আছে এবার। এইটা গেল একটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যারা টিপসে কাজ করে, যারা মেইনলি রেস্টুরেন্টে কাজ করে, ইভেন ড্রাইভার, যারা উবার ড্রাইভার, যারা টিপ পায়, ওরা টিপ ইনকামের উপরে একটা ট্যাক্সের একটা এক্সাম্পশন আছে, মাপ আছে। সেটা হচ্ছে আপ টু $25,000 অফ টিপ ইনকাম, সেটার উপরে আপনার ট্যাক্স দিতে হবে না। সো এইটা হয় একটা কারণ যে আপনি একটু রিফান্ড এবার বেশি পেতে পারেন, বিকজ আপনার এই টিপ ইনকামের উপরে একটা ট্যাক্সের একটা ছাড় আছে। পাশাপাশি যেটা বললাম ওভারটাইম। সো দিস ইজ গোনা হেল্প মোস্টলি hourly workers, যারা রেগুলার ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ওদের জন্য। তার সঙ্গে আপনার আরো কয়েকটা আপডেট এবার আসছে। আরেকটা হচ্ছে আপনার যদি নতুন গাড়ি কিনে থাকেন 2025 সালে পার্সোনাল ব্যবহারের জন্য, সেই গাড়িতে আপনি যদি লোন তুলে থাকেন, তাহলে এই লোনের যে ইন্টারেস্ট দিচ্ছেন সেটার উপরে আপনার ট্যাক্সের একটু ডিডাকশন নিতে পারেন, সেইটা আপ টু $10,000। সো আপনার এই যা ইন্টারেস্ট দিচ্ছেন ব্যাংকে গতবার যে নতুন গাড়ির জন্য $10,000 পর্যন্ত, সেটা একটা ডিডাকশন দিতে পারেন। তো সেইটাও আর একটা কারণ আপনার কিছুটা ট্যাক্স রিডিউস হইতে পারে। তারপরে আরেকটা হচ্ছে সিনিয়র সিটিজেন, যারা 65 and ওভার, আপনার $6,000 পর্যন্ত একটা এডিশনাল একটা ডিডাকশন, অ্যাকচুয়ালি পুরাই 6,000, এটা $6,000 ফ্ল্যাট এক্সট্রা ডিডাকশন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন উপরে। সো জয়েন্ট যদি ফাইল করা হয় $12,000, তার মানে যারা 65 and ওভার, এই জয়েন্ট ফাইল হাজবেন্ড ওয়াইফ, $12,000 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এডিশনাল, যেটা নর্মালি স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে একটা জয়েন্ট ফ্যামিলিতে about 30,000. সো নাও ইটস অ্যাডিশনাল 12,000। সো যারা সিনিয়র সিটিজেন, ওরা ট্যাক্স এবার একটু রিডিউস হবে, যেহেতু ওদের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ইনক্রিজ হয়েছে by 6,000 per individual person. And lastly যেটা মেজর এবার ট্যাক্স ফাইলে, সেটা হচ্ছে আপনার যাদের নতুন নিউবর্ন বাচ্চা হয়েছে 2025 সালে, সেই বাচ্চাদের জন্য গভর্নমেন্ট একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতেছে, সেটাকে বলা হচ্ছে নাম দেওয়া হচ্ছে ট্রাম্প অ্যাকাউন্টস। সো আপনার প্রতিটা নিউবর্ন বাচ্চার জন্য সরকার একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলবে, সেখানে $1,000 জমা দিবে। কিন্তু এই টাকা পাওয়ার জন্য আপনার এবার ট্যাক্স ফাইলিং এ একটা খুব ইম্পর্টেন্ট কাজ করা লাগবে। সেটা হচ্ছে একটা ফর্ম আছে, ফর্ম 4547। সেই ফর্মটা আপনার মাস্ট কমপ্লিট করা লাগবে। যে আপনার ট্যাক্স ফাইল করবে উনি সেটা এইটা সম্বন্ধে জানবে, এবং এই ফর্মটা বা আপনি মনে করে দিতে পারেন যে এই ফর্মটা আমার নিউবর্ন হয়েছে, আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। কেন এইটা যদি আপনার
এবার ট্যাক্স ফাইলিং এর সময় না করেন তাহলে একটু ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। সো এই টাকাটা শুনছি যে জুলাই মাসের দিকে ডিপোজিট করবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এটা আপনার রিফান্ডের সাথে দিবে না এই $1,000, সেটা আপনারা খেয়াল রাখতে হবে। এটা রিফান্ডের সাথে এই টাকাটা আসবে না, কিন্তু এটা জাস্ট এডিশনাল একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বাচ্চার জন্য করা হবে এবং সেখানে টাকাটা রাখা হবে। এবং বাচ্চাটা যখন 18 পরে 18 এইজ হবে সেই সময় বাচ্চা এই টাকাটা ওইখান থেকে তুলতে পারে, কিন্তু 1,000 ওয়ান টাইম, দ্যাটস ইট। আর এমনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটে আবার $2,200, সেটা 2,000 ছিল, সো সেইটা আপনার একটু এডিশনাল রিফান্ড যাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে সেদিকে একটু আপনি পাবেন। সো এবার মানে বেশ কিছু চেঞ্জ আসছে, লটস অফ চেঞ্জ। সেই জন্য আপনারা ট্যাক্স ফাইল যখন করবেন খুবই সতর্কতায় করবেন এবং মেক শিওর সব বেনিফিটস যেগুলো আপনি এলিজিবল সেগুলো নেবেন। এগুলো নিয়ে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ইনস্টাগ্রাম এবং আমার টিকটকে এগুলো নিয়ে আমি সবসময় কথা বলে থাকি এবং ওইখানে আমার প্রায় 2 লক্ষর বেশি ফলোয়ার আছে। আমরা কন্টিনিউ আপডেট দিই, এই যে প্রতিদিনই আমি একটা ভিডিও দিই। সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন ডেফিনেটলি ফলো করতে পারেন আমাকে। সেখানে আমরা এই যে আপ টু ডেট তথ্য, নিউ ট্যাক্স ল চেঞ্জেস এন্ড এভরিথিং, এবং টাইম টিভিতেও অবশ্য আসবো, এসে এই আপডেটগুলো আপনাদেরকে দিব। সো এই পর্যন্ত এইটাই ফর নাও, এন্ড নেক্সট টাইম আরো কিছু টপিকস আছে যেগুলোতে আরো ডিসকাস করবো। থ্যাংক ইউ আহাদ আলী সিবি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলি এখন। আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি জানেন যে আজকে লতিশিয়া জেমস এথনিক মিডিয়ার সব সাংবাদিকদেরকে ডেকেছিলেন এবং তিনি সেখানে অনেক বেশি খোলামেলা মত বিনিময় করেছেন, তার অবস্থান তুলে ধরেছেন। সেখানে আমাদের ইমিগ্রেশনের যে অভিযান, আপনার পাবলিক চার্জ, উইন রোজারিও এবং ডিস্ট্রিক্ট 30 নির্বাচন, এই বিষয়ে নিয়ে কথা বলেছেন। সো একটু খোলামেলা করে বলবেন তিনি কি বলেছেন এবং কি জিজ্ঞেস করা হয়েছিল? জি, ধন্যবাদ আবু চার। মানে অনেক ধন্যবাদ। আমি আপনাকেও দেই, আপনি দুইটাই প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন করেছিলেন। সেটা আমাদের রিডিস্ট্রিক্ট যে স্পেশাল নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে ভোট কেন্দ্র সঠিকভাবে লোকেট করতে পারতেছে না যে কমিউনিটি, তাদের ক্ষোভের বিষয়টা সরাসরি লতিশিয়া জেমসকে জানানো এটা একটা বিরাট উদ্যোগ আমি মনে করি এই কমিউনিটির পক্ষ থেকে। এবং উইন রোজারিওর বিষয়টা আমাদের কাছে একটা বার্নিং ইস্যু, এই বিষয়ে প্রশ্ন। এবং আমি সেখানে ওই আমাদের পাবলিক চার্জ এবং অন্যান্য ইমিগ্রেশনের কারণে আমাদের কমিউনিটিতে যে ভয়ভীতি, এবং সেই ভয়ভীতির কারণে অনেকেই তার প্রাপ্য সুবিধাটাও নিচ্ছে না। মানুষ চিকিৎসা নিতে মানে ভয় পাচ্ছে, মানুষ তার ঘরে খাবারের চাহিদা, কিন্তু সে ফুড স্ট্যাম্প নিতে ভয় পাচ্ছে যদিও সে ফুড স্ট্যাম্পের যোগ্য। এই বিষয়গুলো তার দৃষ্টি আকর্ষণ করলে আমি যদি দেই যে, প্রথম হচ্ছে যে বিশেষ নির্বাচনে ভোট কেন্দ্র নিয়ে যে জটিলতা, সেই জটিলতাটা বোঝা গেল যে ওনার নলেজে নাই। এবং অ্যাটর্নি জেনারেল এবং গভর্নরই যেহেতু এই বিষয়ে কিছু করতে পারেন, এবং এটা একটা সুযোগ ছিল যে সরাসরি তার কাছে খবর পৌঁছানো এবং তিনি এই বিষয়ে সরাসরি উত্তর জেনে তদন্ত করে কিছু করণীয় আছে কিনা সেটা এবং নাম বলেই আবু তাহের আল গেট ব্যাক টু ইউ এটা বলছেন। তো এটা আমি মনে করি একটা ভালো রেসপন্স ওনার কাছে পাওয়া গেছে। উইন রোজারিওর বিষয়ে আমরা জানি যে আমাদের যে ছেলেটারে অজন পার্কে গুলি করে মারা হলো, সেখানে সরাসরি তাকেই প্রশ্ন করা হলো যে উনি যখন বিচার থেকে বিষয়টা ড্রপ করে দিয়েছেন, আমাদের কমিউনিটি তার উপর ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ থাকার অবস্থাটা তিনি স্বীকার করেছেন। এবং লতিশিয়া জেমস একজন দক্ষ আইনজীবী এবং মানে একজন দক্ষ অ্যাটর্নি জেনারেল। তিনি এটাকে পাশ কাটিয়ে এটা আইনের অভাব বলছেন যে আইন যেভাবে এই বিষয়টাকে শাস্তিতে নিয়ে আসতে পারতো পুলিশকে, সেই আইন উনারা বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে দেখেছেন উনারা পুলিশের বিরুদ্ধে সেই ঘটনাটা প্রমাণ করতে পারবেন না। ফলে তিনি ড্রপ করেছেন এবং আইনের সংশোধনের জন্য উনি কমিউনিটির সাথে কথা বলতে চান বা যে পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলতে চান। এটার এই জবাবটা তিনি দিয়েছেন যে, সুতরাং এই জবাবে আমাদের জন্য কোনো রিমেডি নাই। উইন রোজারিওর কেসটা কি আবার তোলা হবে না, এটা কার্যত এটা বন্ধ বা এটার একটা জবনিকাপাতের খবরই আমরা তার কাছে পেলাম। এটা আমাদের জন্য হতাশাজনক ছিল, হতাশাজনক থেকে গেল। ইমিগ্রেশনের বিষয়ে আমি যেভাবে
প্রশ্ন করলাম, এর উত্তরে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো নির্বাহী আদেশের বিরুদ্ধে অন্যান্য অ্যাটর্নি জেনারেলের সাথে সঙ্গে নিয়ে ইতিমধ্যে তারা 50টার বেশি মামলা করেছেন, এবং এই পাবলিক চার্জ নিয়েও যে উদ্যোগ তার বিরুদ্ধে একটা মামলা। এবং তিনি বলেছেন যে কোনো মানুষকে যাতে হয়রানি করা না হয়, এবং আইনের আওতায় যারা যে সুযোগ সুবিধা পাওয়ার সেই সুযোগ সুবিধা থেকে যেন কেউ যেন বঞ্চিত না হয়, এবং ইমিগ্রেন্ট কমিউনিটি বাংলাদেশি সহ যারা আছেন তাদেরকে যেন আমরা বলি যে তোমাদের একজন বন্ধু লটিশিয়া জেমস আছেন। সো উনি অভয় দিয়েছেন যে, এবং এবং ফেডারেল সরকারকে, ফেডারেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন উদ্যোগকে দমানোর জন্য, থামিয়ে দেওয়ার জন্য যে সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া দরকার, যে সমস্ত কৌশলগত পদক্ষেপ নেওয়া দরকার তারা দিচ্ছেন, এবং অন্যান্য অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে তারা উদ্যোগী আছেন, এই বিষয়টা তিনি জানালেন। এটুকুই। আবু তাহের, আপনিও ছিলেন, আপনিও যোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এইটুকুই আজকে মুখ্য আলোচনার বিষয় ছিল। সো থ্যাংক ইউ, আপনি আজকে ছিলেন। সৈয়দ আলামিন রাসেল, একটু জানতে চাই যে নিউ ইয়র্ক সিটিতে 10 জন লোক মারা গেছেন শীতে, এবং আজকে যে ওয়েদারের যে ফোরকাস্ট সেটাও আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বলবেন? ধন্যবাদ তাহের ভাই, এবং আমার শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আছেন, এবং আপনার টাইম টেলিভিশনের সকল দর্শকদের শুভেচ্ছা। তো তাহের ভাই, আপনি প্রথমে এবং নাজমুল ভাইও যেটা বললেন সেটা হলো যে নিউ ইয়র্ক সিটিতে এই শীতে, যদিও সিটি বলছে না যে শুধুমাত্র এই শীতের কারণেই মারা গেছে, কিন্তু 10 জনকে কিন্তু আমাদের এই সিটিতে, যেটা আগে কখনো হয়নি, যে 10 জন মারা গেছে। আমরা বলতে পারবো এর মধ্যে কুইন্সে 3 জন আছে, ব্রুকলিনে আছে, হ্যাঁ, ম্যানহাটনেও আছে, যে ডেড বডি গুলো পাওয়া গেছে। এটা একটা অ্যালার্মিং একটা ব্যাপার। 1, 2 নাম্বার হলো যে আবহাওয়া দপ্তর বলছে যে মিডল ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সিচুয়েশনটা চলতে থাকবে, হ্যাঁ, যেটা আপনার টেম্পারেচার থাকবে মাইনাসে, হিমাঙ্কের নিচে, এবং সেটা ফিল লাইক 15 থেকে 20 থাকবে। তো এই বিষয়গুলোতে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে কিছু সতর্কতা, যদি আমি আপনার প্র্যাকটিস ডাক্তার না, তারপরও সামাজিক একটা ইয়ে থেকে, দায়বদ্ধতা থেকে কিছু জিনিস আমি বলতে চাই, যে জিনিসগুলো আমাদের কমিউনিটির মানুষদের ফলো করা উচিত। বিশেষ করে যারা স্কুল গোয়িং যারা বাচ্চারা আছেন, এবং যে প্যারেন্টসরা তাদেরকে ড্রপ করতে যাচ্ছেন, পিক আপ করতে যাচ্ছেন, এই যে সময়টা, এই সময়টা কিন্তু অবশ্যই তাদেরকে, বাচ্চাকে এবং তার প্যারেন্টসকে কিন্তু মাস্ক পরতে হবে। এই মাস্ক পরা থেকেই কিন্তু সে অনেক কিছুকে নিজেকে সেভ করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যাতে করে ডিহাইড্রেট না হয়, এজন্য প্রচুর পরিমাণে পানি এবং অরেঞ্জ জুস খাওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্র্যাকটিসটা থাকা উচিত। কান টুপিটা পরা উচিত, হ্যান্ড গ্লাভসটা পরা উচিত। কারণ কি, যেহেতু আপনি জানেন যে আমি ডিপার্টমেন্ট অফ হেলথ এর এখন কেস ম্যানেজমেন্টে আছি, আমি দেখতে পাচ্ছি যে অনেক ডেটা কিন্তু আসছে, হ্যাঁ, যে সিনিয়র হেলথ সেন্টার গুলোতে, সরি মানে অ্যাসিস্টেড লিভিং বা সিনিয়র লিভিং গুলোতে আমি দেখছি অনেক কেস অ্যানালিসিস আমি করছি। সেখানে দেখা যাচ্ছে যে আপনার বয়স্কদের মধ্যে কিন্তু এবং বাচ্চাদের মধ্যে নিউমোনিয়ার হারটা বেশি দেখা যাচ্ছে গত 2-3 দিনে। এটা একটা অ্যালার্মিং একটা ব্যাপার। 2 নম্বর হলো যে আপনার নতুন কিছু আপনার ফ্লু দেখা যাচ্ছে, যে এই কিছু সিমটমও দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো অনেকে দেখা যাচ্ছে যে আর একটা বড় অ্যালার্মিং, সেটা হলো যে চোখ পিঙ্ক আই হয়ে গেছে, হ্যাঁ, বিশেষ একটা ভাইরাসের কারণে আপনার আইটা পিঙ্ক আই, যেটাকে আমরা বলি চোখ ওঠা, এটা হয়ে গেছে, এবং শরীরে জ্বর এবং মারা যাচ্ছে। সো এই ডেটাগুলো কিন্তু আসছে আপনার। সো আমাদের কমিউনিটিতে যদি এমন কোনো কিছু দেখেন, সঙ্গে সঙ্গে আপনার 911 অথবা 311 কল করবেন। হ্যাঁ, এটা অ্যাডভাইস করা হচ্ছে, মেয়র অফিস থেকে অ্যাডভাইস করা হচ্ছে। এই বিষয়গুলোকে খেয়াল করবেন। আর আরেকটা ব্যাপার তার ভাই, আমি অত্যন্ত আপসেট, গত 2 দিন আমি কাজের জন্য এবং আজকে আমি ছুটিতে ছিলাম, আমি ম্যানহাটনের একটা হসপিটালে আমি গিয়েছি। আমি দেখেছি যে সিটি কিন্তু আগের যে দিনগুলোতে সিটির যে আপনার প্রস্তুতি ছিল, বা আপনার এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সোনো, অনেক আগে থেকে আমি দেখেছি, প্রায় 3-4 মাস আগে থেকে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে এবং বাফেলো বা আপ স্টেটের কিছু কিছু জায়গায় বড় ধরনের ডিজাস্টার হতে পারে, বিশেষ করে সোনো ডিজাস্টার, এবং ওয়েদারের এই ফোরকাস্ট ছিল। আমার কাছে মনে হয়েছে কিন্তু সেভাবে কিন্তু কোনো প্রস্তুতি বা আমার চোখে পড়ে নাই যে আপনার বড় কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রস্তুতি ছিল। আপনি যদি জামাইকা এরিয়া যদি আমি বলি, আপনি দেখবেন যে মেইন রাস্তাতে আপনার সোনো দেওয়ার, পরিষ্কার করার গাড়ি চলে যাচ্ছে, তারা কোনো কাজ করছে না, বা আপনার তারা লবণ দিচ্ছে না, এবং যেভাবে গাড়িগুলো এবং মেইন রাস্তা এখনো পর্যন্ত, ইভেন আজকে সন্ধ্যা পর্যন্ত, এবং কোনো কোনো জায়গায় আপনার এদের দেখাও যায় না। আপনি যদি রাস্তাতে আসেন, কিছু কিছু ব্লকে যদি যান, দেখবেন যে তারা কোনোভাবে আসে নাই, সেখানে গাড়ি চলাচল করার সুযোগ নেই, বাচ্চারা স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে। এবং আজকে সন্ধ্যার সময় আমি যখন আপনার আমার বাচ্চাকে কোচিং এ ড্রপ করে আসি, ওখান থেকে দেখলাম এক ফার্মেসি থেকে এক বয়স্ক লোক বের হচ্ছেন, উনি হুইল চেয়ার করে,
অন্য কমিউনিটির হুইল চেয়ারে করে। তো আমি তার পিছে পিছে যাচ্ছি এবং সে নিজেকে অভিশাপ দিচ্ছে যে আমি কেন পৃথিবীতে বেঁচে আছি, আমি তো এই মানে পরিস্থিতি সামলাতে পারছি না। তো আমি আসলে একটু ইতস্তত ছিলাম তাকে আমি হেল্প করবো কিনা। পরে আমি তার সঙ্গে কথা বললাম যে আমি কি তোমাকে হেল্প করতে পারি কিনা। তারপরে আমি ওনাকে চেষ্টা করলাম সাহায্য করবার জন্য। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের অবশ্যই আমাদের পরিবার, আমাদের আশেপাশের যারা আছেন এদের খোঁজ খবর নেওয়া এটা একটা জরুরি ব্যাপার আমার কাছে মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আপনাকে যাচ্ছি যে মিনিয়াপলিস নিয়ে ঘটনা আলোচনা করতে চাই, এরপরে জাবেদুদ্দিন আপনার কাছে আসবো। মিনিয়াপলিস নিয়ে ঘটনার আগে আপনাকে একটা ব্রেকিং নিউজ বলতে হবে, আমার মনে হয় আপনার সুবিধা হবে আলোচনা করতে। যে ইলহান আমর, নিউ ইয়র্ক টাইমসের ব্রেকিং নিউজটা যদি পড়ি, ইলহান আমর ইজ অ্যাটাক ডিউরিং টাউন হল অন ইমিগ্রেশন ক্র্যাকডাউন। সরি, এখানে বলা হচ্ছে যে এ ম্যান অ্যাটাকড রিপ্রেজেন্টেটিভ ইলহান আমর ডিউরিং এ টাউন হল in Minneapolis on Tuesday evening, hours after President Trump suggested that he might de-escalate the aggressive immigration crackdown in Minnesota that has rattled the community and left 2 protesters dead. তারপরে বলছে যে the man sprayed Miss Amor with a strong smelling liquid from a syringe before being tackled by security. He was arrested and booked into a jail on suspicion of assault, said Trevor Falk, a spokesman for the Minneapolis police. Yes. সো আপনি মানে একদিকে ক্র্যাকডাউন, একদিকে এই আবার ইলহান আমরের উপর অ্যাটাক হয়েছে। এবং কালকে আমি রিপোর্ট দেখেছি যে ইলহান আমরের উপর ইনভেস্টিগেশন শুরু হয়েছিল তার ফিনান্স নিয়ে সেই বাইডেনের সময়, এবং ওনার $40 মিলিয়ন যে ওয়ার্থ, এই ওয়ার্থ নিয়ে যে শরণার্থী যিনি জিরো ছিল তার $40 মিলিয়ন ওয়ার্থ কীভাবে হলো, এইটাও এখনও বোধহয় আন্ডার ইনভেস্টিগেশন আছে। এনিওয়ে, সো ইলহান আমর যদিও বলেছেন যে ইনভেস্টিগেশন কিছুই পাওয়া যায়নি। বাট আমি জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প সরে গেলেন, আপনার পিছু হটলেন, কারণ কি? ধন্যবাদ তাহের। আমি ইনফ্যাক্ট লাইভ দেখেছি যখন ইলহান আমরের উপর আক্রমণটা হয়, CNN দেখাচ্ছিল, ঠিক তারপর পরেই আমরা দেখেছি পুরো ঘটনাটা। আমি সে কথা পরে আসছি। যা হচ্ছে এই মুহূর্তে মিনিয়াপলিসে, আমরা অনেকবার বলেছি, আবারও রিপিট করে, একটা অবিশ্বাস্য ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহরে আমরা দিনে দুপুরে দেখছি সেনাবাহিনীর লোকেরা, সদস্যরা সাধারণ নাগরিকের উপর আক্রমণ করছে এবং অন্তপক্ষে 2 জন নিহত হয়েছে। আমরা এই যে কথা বলছি এই দুজনের তার মূল কারণ হচ্ছে এই দুজন সাদা মানুষ বলে। কালা মানুষ হলে, একজন বাদামি মানুষ হলে নিয়ে কথাও বলতাম না আমরা। ইন এ ওয়ে তারা চলে গেছে বটে, কিন্তু তারা একটা ডিবেটের সুযোগ দিয়ে গেছে আমাদেরকে। ফোকাস তাদের উপর পড়ছে। কে এই যে শেষ ব্যক্তি মারা গেল, যার নাম অ্যালেক্স প্রিটি, সে কে? 37 বছর বয়স্ক একজন নার্স, মেল নার্স, যে কাজ করতো একটি ভেটারেন অ্যাফেয়ার্সের হসপিটালে। প্রাক্তন ভেটারেন্সদের সাহায্য করতো সে, এবং খুবই অ্যাক্টিভ একজন কমিউনিটি মেম্বার ছিল। তাকে বলা হলো তিনি একজন ডোমেস্টিক টেরোরিস্ট। বলা হলো যে তিনি হাতে বন্দুক নিয়ে তেড়ে এসেছিলেন এবং ম্যাসাকার করবার জন্য রেডি ছিলেন। আমাদের স্টেফেন মিলার সাহেব হোয়াইট হাউস থেকে জানিয়েছেন, একই কথা রিপিট করেছেন ক্রিস্টি নোব, আমাদের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি। ফলে পুরো ট্রাম্প প্রশাসন থেকে এই কথাটা রিপিট করা হচ্ছিল যে এই লোকটি একটি এলিমেন্ট। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি না, এই কথা ঠিক। তার পকেটে বন্দুক ছিল, কিন্তু বন্দুকটা লাইসেন্সধারী তিনি বন্দুকটা খুলে ব্যবহার করেনি। তার ব্যাক পকেটে দেখতে পাচ্ছি আমরা বন্দুকটা আছে, এবং সে বন্দুকটা খুলে নিচ্ছে। তাকে গুলি করার পরে একজন আইস অফিসার, তাকে গুলি করা হলো, তাকে প্রায় হত্যা করা হলো, তার পকেট থেকে বন্দুকটা বের করা হলো, তারপর আরো 5টা গুলি চললো। মানে স্পষ্ট দিনে দুপুরে, লিটারালি দিনে দুপুরে সবার চোখের সামনে আমরা দেখলাম একজন আমেরিকান সিটিজেনকে হত্যা করা হলো। বলা হচ্ছিল যে এই লোকটি অ্যালেক্স প্রিটি একজন অ্যাসাসিনেটর, তিনি খুনি। আমরা দেখছি উল্টো, অ্যাসাসিন তিনি বলা হচ্ছে। দেখতে পাচ্ছি উল্টো, যে যারা গেছে আইস ক্রিমিনাল ধরবার জন্যে, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে। তারাই একজন নিরাপরাধ, একজন শান্তিপ্রিয়,
একজন মার্কিন নাগরিককে হত্যা করলো। তার বন্দুকটা পকেটে আছে, সঙ্গে সঙ্গে আমাদের FBI চিফ ক্যাশ পাটেল কি বললেন যে না না, কোনোভাবেই তো বন্দুক নিয়ে যেতে পারে না। হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইট আছে। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইট বলে কি যে আপনি বন্দুক ক্যারি করতে পারবেন না। অ্যালেক্স প্রিটি কিন্তু বন্দুক ক্যারি করে পারমিটই ছিল না, সে বন্দুকটা কিন্তু খোলেও নি। আপনার মনে আছে 2020 সালে একই অপরাধ করেছিলেন কিন্তু কাইল রিটনহাউস, সেই বাচ্চা ছেলেটা, 20 বছরের সাদা ছেলে, সে উইসকনসিনে দুজনকে খুন খুন করে ফেলেছিল। সে তাকে নায়ক করা, হিরো বলা হচ্ছিল। কারণটা কি, সে অ্যাপারেন্টলি ব্ল্যাক লাইভস ম্যাটার কি বলে রান রেসের সময় বন্দুক নিয়ে যে পাবলিকলি সবার সামনে বন্দুক নিয়ে এসে গুলি করছে, এবং ক্যাশ প্যাটেল তাকে হিরো বলেছিল এবং তার ডিফেন্সে ফান্ড রেজ করেছিল। আর সেই ক্যাশ প্যাটেল বলছেন যে অ্যালেক্স প্রিটি একজন খুনি এবং বন্দুক নিয়ে যাওয়াটা একটা অপরাধ। অথচ আমরা জানি আমেরিকান শাসনতন্ত্র আমাদেরকে বন্দুক বহন করার অধিকার দেওয়া হয়েছে এবং তার বন্দুক বহন করার অধিকার ছিল। আপনি শুরু করেছেন ট্রাম্প সাহেব কেন রিট্রিট করলেন, তার মূল কারণ এক, সারা দেশ জুড়ে ট্রেমেন্ডাস কভারেজ, সকল কৃত মিডিয়ার, কিন্তু প্রেসিডেন্ট সাহেব, ক্রিস্টি নোম, তার প্রশাসনের সবাই চেষ্টা করেছে ব্যাপারটাকে ঢাকা দিতে। তারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বলেছে যে এটা একটা ডোমেস্টিক টেরোরিজম বলছে। এখন তারা সুর বদলাচ্ছে যে না, আমরা ইনভেস্টিগেট করব। তারা একথা বলেছিল যে তারা একা ইনভেস্টিগেট করবে। রিপাবলিকানও দাবি করছে, রিপাবলিকান কংগ্রেসম্যানরা, রিপাবলিকান সিনেটররা বলছে যে ইনভেস্টিগেশন হতে হবে নিরপেক্ষ এবং ক্রিস্টি নোমকে সরে যেতে হবে। সরাসরি বলছে ক্রিস্টি নোমকে সরে যেতে হবে। এবং তাদের এই চাপের কথা মাথায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন তিনি ডিস্ক্যালেট করছেন। এই যে উত্তেজনা বাড়ছে, উত্তেজনাটা তিনি কমাতে চান এবং তিনি কথা বলেছেন মিনেসোটার গভর্নরের সাথে, তিনি কথা বলেছেন মিনিয়াপোলিসের মেয়রের সাথে এবং সম্মত হয়েছেন যে একসাথে কাজ করবার জন্য। এবং নতুন লোককে তিনি পাঠিয়েছেন, আমাদের যে বর্ডার জার টম হোমান তাকে তিনি পাঠিয়েছেন দেখাশোনা করবার জন্য। তিনি সরিয়ে দিয়েছেন যারা ছিল এই দায়িত্বে, তাদের সরিয়ে দিয়েছেন। ভালো লক্ষণ একটা, ইটস এ পজিটিভ থিং। আমি এটাকে ওয়েলকাম করি যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের থেকে উদ্যোগ নিয়ে চেষ্টা করছেন বা বলেছেন যে ডিসকালেক্ট করা যাক। যদিও তিনি বলছেন এ বিট, উই হ্যাভ ডিসাইডেড টু ডিসকালেক্ট, একটু চেষ্টা আমরা ডিসকালেক্ট করতে রাজি হয়েছি তিনি বলছেন। কিন্তু মোদ্দা দাবি কোনটা? মোদ্দা দাবি হচ্ছে আমাদের শহরের রাস্তা থেকে আইসকে সরে যেতে হবে। এই দাবিটা সোচ্চার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নর দাবি করছে, মেয়র দাবি করছে, সিনেটররা দাবি করছে। কেউ কিন্তু বলছে না যে যারা 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 অবৈধ ইমিগ্রেন্ট, যারা ক্রিমিনাল, তাদেরকে ধরা হবে না, একথা বলা হচ্ছে না। কিন্তু অবশ্যই আইন যারা ভঙ্গ করেছে, আইন যারা ভঙ্গ করে এমন প্রত্যেককে অবশ্যই ধরবেন আপনি, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ধরছেন তো, আপনি খুন করছেন, আপনি লিটারালি দিনে দুপুরে খুন করে ফেলছেন তো কাকে? নিরাপরাধ কমিউনিটির মেম্বারদেরকে। এটা তো গ্রহণযোগ্য নয়। ফলটা কি হয়েছে একটু আগে আপনারা দেখলেন, নাজমুল আমাদের জানালো যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের জনসমর্থন কমে যাচ্ছে। আমি সর্বশেষ আজকে একটু আগে যেটা ইকোনমিস্ট দিয়েছে, ইউগভের জনমত জরিপ, সবচেয়ে কোন সেগমেন্টের সমর্থন কমে যাচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট। রিপাবলিকানরা এখনো ধরে আছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে, 80% তার পক্ষে আছেন। ডেমোক্রেটদের রাফলি 15%। আর যাদের ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্প সাহেব 24 সালে জিতেছিলেন, মূলত ইন্ডিপেন্ডেন্টদের, তাদের একটা বড় অংশ সরে যাচ্ছে। যেমন এই রিপোর্ট, এই জনমত জরিপে বলা হচ্ছে যে 67% ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা মনে করছে ট্রাম্প সাহেব যা করছেন ঠিক করছেন না। 67%, মাত্র 27% লোক মনে করেন ট্রাম্প সাহেব যা করছেন তা ঠিক করছেন। একই রকম কিন্তু অবস্থা উইথ হিসপ্যানিক্স। এই দেশ জুড়ে যে আক্রমণটা হচ্ছে কাদের বিরুদ্ধে? মূলত হিসপ্যানিকদের বিরুদ্ধে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব গত নির্বাচনে কিন্তু জিতেছেন মূলত হিসপ্যানিকদের ভোটে, এবং রাফলি 40% সুইং হয়েছে। 40%, প্রায় 40%। আমাদের বাড়ির পাশে নিউ জার্সিতে এই ঘটনা দেখেছি আমরা, যে যারা সমর্থন করতেন এখন ট্রাম্পকে, তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি 40%, 42% ইনফ্যাক্ট কোনো শহরে সুইং করছে, বিরুদ্ধে যাচ্ছে। এবং এর প্রভাবটা অলমোস্ট ডেফিনেটলি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পড়বে। আমি একটু আগে যেটা বললাম, ট্রাম্প সাহেব যেটা করেছেন
শেষ পর্যন্ত তিনি যা করেছেন ঠিক করেছেন, এই অর্থে যে জনমতের মুখে, জনমতের চাপে পড়েই হোক আর রাজনৈতিক বাস্তবতা স্বীকার করেই হোক, তিনি ডিসকালেট করতে সম্মত হয়েছেন। কিন্তু এটা আবার কি প্রমাণ করলো, যে যদি আমরা চাপটা বাড়াই, রেজিস্ট করি, ট্রাম্প সাহেব সিদ্ধান্ত বদলান। যেমন ধরা যাক 3 দিন আগে কি ঘটলো ফিনল্যান্ড নিয়ে, তিনি ওয়াশিংটন ছাড়লেন এই বলে যে আমি ফিনল্যান্ড দখল করবই বাই হুক অর ক্রুক। আর ফিনল্যান্ডে যখন যে দেখলেন যে না পুরো ইউরোপ তার বিরুদ্ধে, তখন তিনি কি বললেন যে না আমি আমি জোর করে করব না, আমি চাই আমি জোর করে করব না। আমি 12 ঘন্টা পর আমরা কি শুনলাম না, তিনি একটি ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছেন, সেম প্রিন্সিপালে, যে প্রিন্সিপাল 1951 সাল থেকে আমেরিকা ফিনল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখছে। একই ঘটনা ঘটলো মিনিয়াপোলিসে। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব প্রথম দিন থেকে বলছেন আইস যা করছে ঠিক করছে, ডিফেন্স তাকে করছেন, যাদের ধরা হচ্ছে তা সব ক্রিমিনাল, সেক্স অফেন্ডার্স। এখন তিনি বলছেন যে না, যে কাজটা হয়েছে তা ইন্ডিপেন্ডেন্টলি না হলো থরলি তিনি ইনভেস্টিগেট করবেন। আবারও বলি আমরা, এর বার্তা একটাই, আর তা হচ্ছে এই যে যদি আমরা না বলি, যদি আমরা প্রতিবাদ করি, যদি আমরা রেজিস্ট করি, প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ব্যাক আউট করেন। সেই জন্যই তার নাম কিন্তু টাকো, ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি খবর আছে, এটা পরে বলবো, একটু জেনে নেই। আচ্ছা, আমি বলে গেছি, ইলান ওমরের কথাটা বলে নিই আমি। ইলান ওমর প্রতি মাসে মিনিয়াপোলিসে তার সমর্থকদের নিয়ে প্রতি মাসে একটি করে মিটিং করেন। আজকেও সেই মিটিং হচ্ছিল। সেই মিটিং কথা বলার সময় প্রায় শুরুর দিকেই একটি যুবক, শ্বেতকায় যুবক, হাতে একটি স্প্রে নিয়ে তাকে হামলা করে বসে। ইলান ওমর প্রথমে খুব অপ্রস্তুত হয়ে পড়েন, কিন্তু ঠিক এক মুহূর্তের মধ্যে, লিটারালি উইদিন সেকেন্ডস, তিনি উল্টো তাকে ধরার জন্য নেমে পড়েন, লিটারালি ঝাঁপিয়ে পড়েন তার দিকে। আমি বিস্মিত হয়েছি, রোগা পাতলা একটি মেয়ে, যেভাবে সে ধেয়ে গেল এই লোকটিকে ধরবার জন্য, আমাকে বিস্মিত করেছে। কিন্তু এর মানেটা কি? তার মানে হচ্ছে যে যে ঘৃণা ছড়াচ্ছে সারা দেশ জুড়ে, বিশেষ করে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, তার ফল হচ্ছে এই যে আমরা পলিটিক্যাল ভায়োলেন্স দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে। ওমরের বিরুদ্ধে পুরো রিপাবলিকান ক্যাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প ইনক্লুডেড, যেভাবে ক্যাম্পেইন তার বিরুদ্ধে করেছে, আজকের যে আক্রমণ সেই ঘৃণার, সেই ক্যাম্পেইনের ফলাফল কিনা তা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। কেন কোন লোকটি আক্রমণ করলো আমরা জানতে পারবো। কিন্তু ক্লিয়ারলি এই যে ঘৃণার অ্যাটমসফিয়ার তৈরি করেছি আমরা, তার ফলে আগামীতে আরো আমরা ভায়োলেন্স দেখবো, যা কিনা একটা দুঃসংবাদ আমি বলবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জাবেদউদ্দিন, আপনার কাছে একটু যাই। জাবেদউদ্দিন, সো আপনারা জানেন যে ইলেকশন চলছে ডিস্ট্রিক্ট 36-এ, যেখানে আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন, আপনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন সেখানে। হোয়াট ইজ দ্য আপডেট কি আজকের? আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আপডেট, মাশাআল্লাহ, ইলেকশন চলতেছে, এই আইস তুষারপাতের মধ্যেও আমরা হয়তো অনেক কিছু আশা করছি যে অনেক লোকজন আসবে, কিন্তু স্লোলি, নট ব্যাড, কোথায় 70টা, কোথায় 100টা, কোথায় মানে এইরকমই যাচ্ছে। যেহেতু আর্লি ইলেকশন তো, 2 দিন বন্ধ থাকার কারণে মানুষের যাতায়াত এবং বিভিন্ন ইয়ে একটু আমাদের আজকে প্রায় মনে করেন যে 1000 মানুষের সাথে আমাদের অল ভলেন্টিয়ার প্রায় 11 জন মানুষ, আমরা সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা অনেকের সাথে কথা বলেছি। সবারই ভালো একটা উৎসাহ দিয়েছেন এবং সবাই আসার, এবং অনেকে আমরা আগামীকাল পিক আপ করবো। একটা ভালো একটা খবর দেখছি আমরা এদিকে, যে আমাদের পুরনো অস্ট্রেলিয়াতে যারা অস্ট্রেলিয়াবাসী ছিলেন, ব্রঙ্কসে বলেন, ওজন পার্ক, জামাইকা, বিভিন্ন জায়গাতে যারা অনেকে মুভ হয়ে গেছেন রিসেন্টলি গত 1-2 বছরের ভিতরে, অনেকেই ওনারা ভোটার রেজিস্ট্রেশনটা অ্যাড্রেসটা চেঞ্জ করেন নাই, যার কারণে আমাদের এই 30-তে অনেক ভোটারদেরকে আমরা কালকে পিক আপ করবো এবং তাদেরকে রাইট দিব, এবং অনেকেই উৎসাহ দেখাচ্ছেন যে ইনশাল্লাহ মেরিজের পক্ষে ওনারা ভোট দিবেন। আমরা অনেক ভোট ছিলাম সবার প্রতি, মাশাআল্লাহ ভালো, আমাদের দিক দিয়ে অনেক ভালো। আজকে কথা বলে আমরা সবাই অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনাদের যাদের গাড়ির দরকার বা ট্রান্সপোর্টেশন দরকার, তারা আপনার নাম্বার বলে দেন। জি, আমরা গতদিনও কন্টিনিউ বলতেছি, ফেসবুকেও দিয়েছি। আমার নাম্বার হলো 3478988383। আমরা প্রত্যেক দিন 7 থেকে 8টা গাড়ি আমরা বিভিন্ন জায়গায় আমরা রাস্তার উপরে ঘোরাঘুরি করতেছি, মানুষ পিক আপ করতেছি, ফোন কল করতেছি, ফোন ব্যাংকিং করতেছি। আপনারা যারা আছেন সবাই, আপনাদেরও
সাহায্য সুবিধা আমাদের কাম্য অস্ট্রেলিয়াবাসীকে এই কয়টা দিন দয়া করে আপনারা কন্টিনিউ সবাইকে একটু উৎসাহ করার জন্য আমি আপনার সবাইকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। জি ইব্রাহিম সাহেব কি বলতে চাচ্ছিলেন জানি? আমার মনটা খুব খারাপ, মানে মিনিয়াপলিসে 2জন মানুষ গুলিতে মারা গেল, আর এই যে নিউ ইয়র্কে যে 10জন মানুষ ঠান্ডায় আমরা মরতে দিলাম, এই ব্যাপারে আমাদের মানে উহা করে আমাদের দায়িত্ব শেষ করতেছি। মানে এরা গরিব মানুষ বলে, এরা কৃষ্ণাঙ্গ মানুষ বলে, এরা থাকার জায়গা নাই বলে, এরা সুন্দর বক্তৃতা দিয়ে মানে মানে আপনি মাঠ গরম রাখবেন, উষ্ণ রাখবেন, আর মানুষ মানে ঠান্ডায় মারা যাবে। এবং আমাদের সামনে 10জন মানুষ, এবং আগামীতে যে কয়েকদিন ঠান্ডা পড়বে আরো কতজন মানুষ মরবে, এইসব নিয়ে তো আমরা কথা বলি না। আমরা মানে মিনিয়াপলিসের এটা নিয়ে আমরা এটা রাজনৈতিক ভাবে এটা এটা খুব খাবে লোকজন, এই জন্য আমরা কথা বলতেছি। এটা ভালো, এটা ভালো, এটা মানে সাংঘাতিক কষ্টের ব্যাপার, কিন্তু ওই দূরের কষ্টটা আচ্ছা আমার সামনে যে মারা গেল এটাই নিয়ে আমরা কি কথা বলবো না? আমি মনে করি এই ব্যাপারে আমাদের কথা বলা উচিত, যে এই আমাদের নিউ ইয়র্কে আমাদের চোখের সামনে সাধারণ মানুষ মারা গেছে পর্যাপ্ত প্রস্তুতির অভাবে, এবং এখানে পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা এই ব্যাপারে আমরা নিশ্চিত নয়। এটা তো এই বিষয়টিতে আলোচনা হয়েছে আপনার, এটা আমরা আলোচনা মানে আলোচনা উপরে উপরে বাতাস দিয়ে গেছেন, আলোচনা কি মানে জি। এটা ব্যর্থতাটা কোথায়? এটা ব্যর্থতাটা কোথায়? এটা কি আলোচনা করছি আমরা? এটা নিয়ে আলোচনা হয়েছে, বাট এটা 10জন মানুষের মৃত্যু, এই গরিব 10টা মানুষের মৃত্যুতে যতটা সেট তো মনে হয় না, ততটা বিক্ষুব্ধ মনে হয় না, ততটা রাজনৈতিক ভাবে কাউকে আক্রমণ করি না আমরা। এটা আলোচনা হয়েছে, বাট এটা আজকে একটা খবর বেরিয়েছে যেটা আমি একটু করতে চাই, যে বৈঠকে ট্রাম্প ঘুমিয়ে পড়েন, শ্রবণ শক্তিও কম, কি বলছেন তিনি? এই বিষয়ে একটু যদি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স, সুস্থতা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে, তবে সম্প্রতি তিনি তার কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন ট্রাম্প পুরোপুরি সুস্থ আছেন এবং তিনি যে মাঝে মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েন, এটা ঘুমানো না, তিনি মনোযোগ দিয়ে শোনার জন্য চোখ বন্ধ করেন। এটা নাকি, অথচ আমরা নিজেরা দেখেছি তিনি ঘুমিয়ে পড়েন অনেক সময়। যাই হোক, এখানে বলা হয়েছে সাক্ষাৎকারে অবশ্য ট্রাম্প আগেই হুমকি দিয়েছেন যে তার স্বাস্থ্য নিয়ে কোনো বাজে প্রতিবেদন প্রকাশ করলে তিনি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন। তিনি আরও বলেছেন, বিভিন্ন বৈঠকে ঘুমিয়ে পড়া, হাতে দৃশ্যমান কালশিটের দাগ এবং সম্প্রতি একটি এমআরআই সদৃশ স্বাস্থ্য পরীক্ষার ছবি সংবাদ মাধ্যম অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 79 বছর বয়সী ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা এসব উদ্বেগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন বৈঠকে ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা গেছে, দেখে মনে হয়েছে তিনি ঘুমিয়ে পড়েছেন। তার এই অভ্যাসের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিউ ইয়র্ক ম্যাগাজিনকে বলেছেন, এটি মনোযোগ দিয়ে কথা শোনার একটি কৌশল। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো একই কথা বলেছেন। এই কৌশল আমরা সবাই আয়ত্ত করতে পারি, যে চোখ বন্ধ করে আমরা বসে থাকবো, আরামে একটু ন্যাপ নেব এবং বলবো যে কথা শুনছিলাম আমরা। কি বলেন ইব্রাহিম সাহেব? না, এটা শুনে অনেক জ্ঞানী মানুষ বা অনেক বুদ্ধিমান, আপনার মনে আছে আপনার খুব খাতিরের লোক ছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সাহেব, মানে তখন উনি চোখ বন্ধ করে রাখতেন এবং অনেকক্ষণ পরে বলতেন, মানে 2 ঘন্টা আলোচনা হওয়ার পরে, হ্যাঁ তাই নাকি, মানে তার মানে তাই নাকি বলে তখন বোঝা গেল যে সবকিছু উনি শুনছেন। এখন এগুলো তো এইসব বড় বড় মানুষের নানান ভঙ্গি থাকে, তো এই ভঙ্গিমায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক মতো। এটা যদি হয়, আমাদের যদি হয়রানি না হয়, আমরা যে তারপরে এরপরে একটা ভালো ট্যাক্স নীতি করেছেন, যাতে আমরা ট্যাক্স রিফান্ড পাচ্ছি, এই জিনিসটা তো সুখবর। সুতরাং খারাপ যেগুলো করতেছে এগুলো আমরা সমালোচনা করি, এবং করে যে ভালো কাজ যেগুলো করতেছে, যেমন এবার ট্যাক্সে যে মানুষ 2000 টাকা করে পাবে, ওভার টাইমের উপর ট্যাক্স দিতে হবে না, আপনি ওই যে সমস্ত টিপস পান তার উপর দিতে হবে না, এইসব যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য আসুন আমরা এই মহান মানুষটাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি ধন্যবাদ দেন। হাসান ভাই, এনি কমেন্ট? 1 মিনিট আছে আমাদের। নো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সিও আবুদুর ভাইকে। আপনি আমাদের ইব্রাহিম চৌধুরী ভাইয়ের কথার উপর আমি একটা কথা, ঘুমানোর ব্যাপার নিয়ে কথা বলতে চাই। এইটা তো আমাদের মানুষ ইউজ তো উচিত, কারণ গত 17 বছরে বাংলাদেশ আমরা দেখেছি আবু মুহিত উনি তো ঘুমিয়ে পড়তেন, আমাদের মহসিন মিয়া মন্ত্রী ছিলেন উনি তো ঘুমিয়ে পড়তেন, উনি ঘুমিয়ে সিগারেট খাইতেন, তারপর বলতেন আমি সজাগ আছি। তো এই যে ইউজ টু আমাদের এগুলো, আমি মনে করি যে ট্রাম্প এগুলা ঘুমিয়ে উনি বলতেছেন, উনার মতো বাংলাদেশে অনেক মন্ত্রী মিনিস্টার আমরা দেখছি এরকম, মানে ঘুমের মধ্যে পরে বলেন না আমি আছি, চালা না।
থ্যাংক ইউ Thank you, Jawad bhai. থ্যাংক Thank ইউ you. থ্যাংক ইউ Thank you. ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জাভেদউদ্দিন, থ্যাংক ইউ সৈয়দ আলামিন রাসেল, অ্যান্ড থ্যাংক ইউ হাসান ভাই। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, এবং যেটা আমরা আগে বলেছিলাম যে প্রচণ্ড শীত পড়েছে এবং শীতে লেয়ার বেশি রাখবেন, বেশি করে পানি খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। এই বিষয়গুলো মনে রাখবেন। সবাই সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।